হাই ক্লাস, সবাইকে আবার একটি নতুন ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আজ থেকে ক্লাস 12-এর প্রথম অধ্যায় অর্থাৎ সেমিস্টার 3-এর প্রথম অধ্যায় এডুকেশন সাবজেক্টের শিক্ষাবিজ্ঞান, সেখানে আমাদের প্রথম অধ্যায় রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তাহলে সবাইকে আমাদের ক্লাসমেট ক্যারিয়ার ইনস্টিটিউটের পক্ষে ওয়েলকাম জানাচ্ছি। তাহলে অন্যান্য কথা আমরা না বাড়িয়ে আজকে আমরা মূল আলোচনায় চলে যাব। প্রথম অধ্যায় যদি আমরা দেখি, তাহলে প্রথম অধ্যায়টি রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এই কমিশনটাতে দেখছো তোমরা দুটো সাল দেওয়া আছে, একটা 1948 এবং 1949 সালে। অর্থাৎ এই কমিশনটার কাজ শুরু হয়েছে 1948 সালে এবং এই কমিশনটার যে রিপোর্ট, সেই রিপোর্ট পেশ করা হয়েছে 1949 সালে। আমরা জানি যে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং দেশ স্বাধীন হওয়ার পর 1948 সালে যে প্রথম শিক্ষা কমিশন, যেটা স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন যেটাকে বলা হয় রাধাকৃষ্ণন কমিশন, সেটা মূল উদ্দেশ্য ছিল আমাদের যে উচ্চশিক্ষাকে সেটাকে একদম নতুন করে একদম গড়ে তোলা, আমাদের হায়ার এডুকেশনটাকে। কারণ এখানে শিক্ষক বা টিচার্স মেকিং বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ সেই সময় আমাদের যে সাক্ষরতার হার, মানুষজনের মধ্যে যে শিক্ষার যে বিস্তার, সেই রকমভাবে সম্ভব হয়নি। সেই জন্য এই শিক্ষক তৈরির বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং হায়ার এডুকেশনটাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে ক্লাস 12 পার্সপেক্টিভে আমরা আলোচনা করব এবং এই ভিডিওর মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, তোমাদের এখান থেকে যতগুলো এমসিকিউ কোশ্চেন হবে সবগুলো তোমরা এখান থেকে করতে পারবে। ঠিক আছে, এইভাবেই পুরো ক্লাসটাকে তৈরি করা হয়েছে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। এটা হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। এটাকে কি বলা হয়? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বলা হয়। কারণ আমাদের দেশ 1947 সালে স্বাধীন হয় এবং 1948 সালে এই কমিশনটা গঠন করা হয়। কিন্তু যদি পরীক্ষায় এরকম কোনো কোশ্চেন আছে যে ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কোনটি, তাহলে সেটা হবে কি হান্টার কমিশন। কী হবে সেটা? সেটা হবে হান্টার কমিশন। আমরা 1882 সালে আমরা হান্টার কমিশন দেখতে পাই, যেটা স্বাধীনতার আগে। ঠিক আছে, 1882। কিন্তু যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, তাহলে অবশ্যই সেটা হবে আমাদের এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ঠিক আছে, এবার রাধাকৃষ্ণন কমিশন নামে এটা পরিচিত, কারণ এই কমিশনের যে সভাপতি ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার নাম অনুসারে এই কমিশন রাধাকৃষ্ণন নামে পরিচিত। এই জন্য এই দেখো সভাপতি। এবং এই যে সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনি আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন আমাদের ভারতবর্ষের, এবং তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি অ্যাজ এ প্রফেসর কাজ করেছেন এবং ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর পদে তিনি কাজ করেছেন। তাহলে চলো আমরা পরের দিকে চলে যাই। এই কমিশনের সম্পাদক ছিল নির্মল কুমার সিদ্ধান্ত এবং এই কমিশনটা ইনাগুরেটেড হয় আমাদের তৎকালীন মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ এডুকেশন মিনিস্টার ডক্টর আবুল কালাম আজাদ। বুঝা গেল? তাহলে এই কমিশনটা যখন গঠন করা হয় 1948 সালে, তখন আমাদের শিক্ষামন্ত্রী ছিল ডক্টর আবুল কালাম আজাদ এবং এই কমিশনটা অ্যাপয়েন্ট করা হয় November 4, 1948 সালে এবং এর যে রিপোর্ট সাবমিট করে সেটা হচ্ছে 25 আগস্ট 1949। ঠিক আছে, এই মূল বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, যেমন সম্পাদক, তৎকালীন শিক্ষামন্ত্রী, কত সালে এর কাজ শুরু হয় এবং কত সালে রিপোর্ট পেশ করা হয়। পরবর্তীতে আমরা চলে যাব। এই কমিশনের টোটাল সদস্য ছিল 10 জন, ইন্ডিয়ান ছিল 7 জন, ফরেন ছিল 3 জন। এবার 3 জন যারা ফরেন ছিল তাদের মধ্যে একজন ছিল ব্রিটিশ, 2 জন ছিল আমেরিকান। একজন ছিল ব্রিটিশ, 2 জন ছিল আমেরিকান। তাহলে এখানে 7 জন আমাদের ভারতীয়, এই 7 জনের নাম এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে 5 জনের নাম দেওয়া আছে, সভাপতি এবং সম্পাদক মিলে এখানে হবে 7 জন এবং 3 জন আছে, এই যে 2 জন আমেরিকান এবং 1 জন ব্রিটিশ। এখানে তোমরা নামগুলো একবার চেক করে নেবে, কারণ অনেক সময় পরীক্ষায় বলে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণ শিক্ষা কমিশনের বিদেশি সদস্যের নাম উল্লেখ করো, 4টা তোমাদের এমসিকিউ দিয়ে দেয়, ওখান থেকে এই নামগুলো তোমাদেরকে বেছে নিতে হবে। চলো পরে আমরা দেখব যে এই যে কমিশনটা, যখন কমিশনটা গঠন করা হয়, তখন কমিশনের গঠন করার পূর্বে তৎকালীন যে আমাদের হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা, সেই তৎকালীন অবস্থা জানার জন্য একটা কোশ্চেনিয়ার তৈরি করা হয় যে তৎকালীন
বা সেই সময় 1948 সালে হায়ার এডুকেশনের কী অবস্থা রয়েছে, কী সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে কীভাবে আমরা সমাধান করতে পারি, এইরকম কতগুলো কোশ্চেন তৈরি করা হয়েছে। এবং সেই কোশ্চেনগুলোকে আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্তরের ইউনিভার্সিটি কলেজে পাঠিয়ে সেগুলো বিভিন্ন স্কলার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন টিচারের কাছ থেকে ইনফরমেশন নেওয়া হয়েছে। এই জন্য এখানে 600 জন রেসপন্ডেন্টের কথা বলা হয়েছে যে সেই কোশ্চেনিয়ারগুলো অ্যান্সার দিয়েছে। ডেটা কালেকশন, এটাকে আমরা সহজভাবে বলতে পারি যে একটা পরিপূর্ণ কমিশন গঠনের জন্য তার আগে কতগুলো তথ্য দেখা, যে তথ্যগুলোর উপর ভিত্তি করে পরবর্তীকালে সুপারিশগুলো করা সহজ হবে। তাহলে এই যে কোশ্চেনিয়ারটা নেওয়া হলো, এই ডেটাগুলো নেওয়া হলো এবং রিপোর্ট পেশ করা হলো। এই রিপোর্টের টোটাল 2টা ভলিউম ছিল এবং রিপোর্টের টোটাল যে পেজ সংখ্যা সেটা ছিল 747 পেজের একটা রিপোর্ট, যেটা 1949 সালে পেশ করা হয়। এবং এই রিপোর্টটা দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে রিপোর্ট, মেন রিপোর্ট। দ্বিতীয় হচ্ছে যে ডেটাগুলো কালেকশন করা হয়েছিল সেই ডেটাগুলোকে এখানে স্টাডি করে দেখা হয় বা অ্যানালাইসিস করে দেখা হয়। ঠিক আছে, তো এখানে 18টা চ্যাপ্টারে পুরো যে রিপোর্টটা সেটা 18টা চ্যাপ্টার রয়েছে। তাহলে 747 পেজের রিপোর্ট, সেই রিপোর্টটা দুটো ভাগে বিভক্ত। প্রথমে মূল রিপোর্ট রয়েছে, তারপরে ডেটাগুলো অ্যানালাইসিস করা হয়েছে। আর আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে কমিশনটা, এই কমিশনটা 18টা চ্যাপ্টার রয়েছে এবং এই যে চ্যাপ্টারগুলো এক একটা করে নাম দেওয়া হয়েছে। তোমরা একবার করে এগুলোকে চোখ বুলিয়ে দেবে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের দিকে চলে যাই। তাহলে এখানে আমরা মূল আলোচনা করব সুপারিশ, অর্থাৎ এই রাধাকৃষ্ণন কমিশনে যে সুপারিশগুলো করেছে সেগুলো একটা বিস্তর আলোচনা, কিন্তু আমাদের এক্সাম পার্সপেক্টিভে আমাদের যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, মনে রাখতে হবে, সেই বিষয়গুলো এখানে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা নতুন কনসেপ্ট দিয়েছে যে আমাদের প্রত্যেকটা গ্রামে কি করতে হবে, একটা করে ইউনিভার্সিটি গঠন করতে হবে। যে ইউনিভার্সিটিটা মানে তার যে পাশাপাশি যে গ্রামগুলো রয়েছে সেখানকার ছেলেমেয়েরা শহরমুখী না হয়ে সেখান থেকে বাড়িতে থেকে যাতে পড়াশোনাটা চালাতে পারে। ঠিক আছে, তারপরে স্টুডেন্ট ইউনিয়নের কথা সুপারিশ করেছে এখানে আমাদের রাধাকৃষ্ণন কমিশন। তারপরে 12 বছরের বিদ্যালয় শিক্ষা শেষ করতে হবে ইউনিভার্সিটি যাওয়ার আগে, এবং 12+3 এই একটা শিক্ষা কাঠামো বলেছে। ঠিক আছে, এখানে দুটো বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে যে 12 বছরের আমাদের স্কুল এডুকেশনের কথা রাধাকৃষ্ণ কমিশন বলেছে, এবং 12+3 অর্থাৎ 12 বছরের স্কুল শিক্ষার পর 3 বছরের ডিগ্রি কোর্সের কথা এখানে বলা হয়েছে। তারপরে প্রফেশনাল শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, এবং প্রফেশনাল শিক্ষার যে বিষয়গুলোর উপর সব বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে এগ্রিকালচার, ল, মেডিসিন, তারপরে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট যেগুলো রয়েছে এই বিষয়গুলোর উপর অধিক গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তারপরে বলছে যে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজ করার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষককে বাধ্যতামূলক করা যাবে না, অর্থাৎ যে সকল ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজ করবে, অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করবে, সেক্ষেত্রে তাদেরকে যে বিশ্ববিদ্যালয়ে পাস আউট হতে হবে এই বিষয়টাকে বাধ্যতামূলক করা হয়নি। তাহলে এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা চলে যাব। পরবর্তী সুপারিশ হচ্ছে যে প্রথম ডিগ্রি কোর্সের জন্য বিষয়ভিত্তিক পরীক্ষা নিতে হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে এক্সপার্ট হয়ে উঠতে পারে। অর্থাৎ এখানে অনার্সের কথা বলা হচ্ছে যে একটা বিষয়ের উপর ডিগ্রি নিতে হবে যাতে সেই সাবজেক্টের উপর সেই শিক্ষার্থী এক্সপার্ট হয়ে উঠতে পারে, অর্থাৎ পরোক্ষভাবে এখানে অনার্সের কথা বলছে। তারপরে শিক্ষক এবং কর্মীদের বেতন বাড়ানোর কথা বলছে যে ইউনিভার্সিটি এবং কলেজে যে শিক্ষক এবং যে শিক্ষাকর্মীরা রয়েছে তাদের বেতন বাড়াতে হবে। ইউজিসিকে অর্থ বন্টন এবং শিক্ষার মান নিয়ন্ত্রণের দায়িত্ব দিতে হবে। বলছে ইউজিসিকে শিক্ষার অর্থ বন্টন, শিক্ষাক্ষেত্রে যে অর্থ বন্টন করা হয় সরকারের পক্ষ থেকে সেই বন্টন করা এবং শিক্ষার মান নিয়ন্ত্রণের যে দায়িত্ব সেটা ইউজিসিকে দিতে হবে, এটা আমাদের রাধাকৃষ্ণন কমিশন বলেছে। যদি আমরাও বর্তমানে দেখছি যে ইউজিসি এখন দুটো ভাগে বিভক্ত, ইউজিসি এবং ন্যাক কোয়ালিটি কন্ট্রোল বা যেটা শিক্ষার মান নিয়ন্ত্রণ এখন ন্যাক করে এবং ইউজিসি অর্থ বন্টন করে। তোমরা অনেক জায়গায় শুনে থাকবে যে এই কলেজে বা ইউনিভার্সিটিতে ন্যাক ভিজিট রয়েছে। এই কথাটা মানে হচ্ছে যে ন্যাক একটা ইউনিভার্সিটি এবং কলেজকে কতগুলো প্যারামিটারের পরিপ্রেক্ষিতে যাচাই করার পর একটা গ্রেড দেয় এবং সেই গ্রেডের পরিপ্রেক্ষিতেই কিন্তু ইউজিসি সেই ইউনিভার্সিটি বা কলেজকে গ্র্যান্ট প্রদান করে বা অর্থ বন্টন করে থাকে। কিন্তু 1948 সালে যদি আমরা দেখি তাহলে 1948 সালে এই দুটো কাজে কিন্তু ইউজিসি করবে, এই কথাটাই কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বলেছে। তারপর দেখব গণতান্ত্রিক মূল্যবোধগুলো যেমন রয়েছে জাস্টিস, ফ্রিডম, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি,
এই গণতান্ত্রিক মূল্যবোধগুলোকে অধিক গুরুত্ব দিতে হবে, এটা রেকমেন্ডেশন এখানে করা হয়েছে। তারপরে বলছে শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষার উপর গুরুত্ব আরোপ করতে হবে। শিক্ষার মাধ্যম হিসাবে এই আমাদের মাতৃভাষাকে, রিজনাল ল্যাঙ্গুয়েজকে এখানে গুরুত্ব দেওয়ার কথা বলছে। তারপরে 3 বছরের কলেজ এডুকেশন এবং হায়ার এডুকেশনের শিক্ষার মাধ্যম হবে ইংলিশ। তারপরে স্টুডেন্টের কথা বলেছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কেমন হবে। ইউনিভার্সিটির ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট হবে 3000 এবং কলেজের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট হবে 500 এবং এই কলেজ এবং ইউনিভার্সিটিতে 180 দিনের ওয়ার্কিং ডে থাকবে এবং সেই ওয়ার্কিং ডেজগুলো অবশ্যই হবে কি পরীক্ষার দিনগুলোকে বাদ দিয়ে, ঠিক আছে। অর্থাৎ এখানে বলছে যে ইউনিভার্সিটির 3000 জনের স্টুডেন্ট বেশি থাকবে না, কলেজে 500 জনের স্টুডেন্টের বেশি থাকবে না, 180 দিন ওয়ার্কিং ডেজ থাকবে, সেটা অবশ্যই পরীক্ষার দিনগুলোকে বাদ দিয়ে। এবং এখানে আরেকটা বলেছে যে 75% অ্যাটেন্ডেন্স মাস্ট, অর্থাৎ প্রত্যেকটা ছেলে মেয়েকে কলেজ এবং ইউনিভার্সিটিতে 75% তাকে অ্যাটেন্ড থাকতে হবে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব, তারপরে গবেষণায় ফেলোশিপের ব্যবস্থা রাখতে হবে, অর্থাৎ যারা গবেষণা করবে তাদের জন্য ফেলোশিপের ব্যবস্থা করতে হবে যাতে তারা তাদের গবেষণার কাজ স্মুথলি চালাতে পারে। তারপরে টিচারদেরকে, ইউনিভার্সিটির টিচারদেরকে 4 ভাগে ভাগ করেছে, প্রফেসর, রিডার, লেকচারার আর ইনস্ট্রাক্টর। অর্থাৎ 1948 সালে রাধাকৃষ্ণন কমিশন ইউনিভার্সিটির টিচারদেরকে 4 ভাগে ভাগ করেছে, প্রফেসর, রিডার, লেকচারার অ্যান্ড ইনস্ট্রাক্টর। বর্তমানে যদি আমরা দেখি যে ইউনিভার্সিটি কলেজের টিচাররা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এই ভাগগুলোতে বিভক্ত রয়েছে, কিন্তু তৎকালীন প্রফেসর, রিডার, ইনস্ট্রাক্টর এবং লেকচারারে ভাগ করার কথা বলেছে। তারপরে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করার কথা বলেছে, অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়েরই দায়িত্ব থাকবে শিক্ষাকে সম্প্রসার করা। তারপর নারী শিক্ষায় সমসুযোগের কথা বলা হয়েছে, অর্থাৎ ছেলে মেয়েদের মধ্যে কোনো বিভেদ করা যাবে না, ছেলেদেরকে যেমন শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে বা দেওয়া হয়েছে, ঠিক তেমনি মেয়েদেরকে অগ্রাধিকার দিতে হবে, সুযোগ দিতে হবে। তারপরে 75% মার্কস যদি পায় সেটাকে ফার্স্ট ক্লাস বলা হবে, 55%-এর উপরে যদি পায় সেকেন্ড ক্লাস এবং 40 উপরে যদি পায় তাহলে সেটাকে থার্ড ক্লাস বলা হবে। এখানে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। তাহলে এখানে তোমরা যেটা বিষয় মনে রাখবে যে টিচারদেরকে 4 ভাগে ভাগ করতে বলেছে, গবেষণায় ফেলোশিপের কথা বলেছে, তারপর নারী শিক্ষার সমসুযোগ, 70%-এর উপরে ফার্স্ট ক্লাস, 55%-এর উপরে সেকেন্ড ক্লাস এবং 40%-এর উপরে থার্ড ক্লাস এখানে দেওয়া যাবে বা দেওয়ার একটা নিয়ম করা হয়েছে। তারপরে এখানে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছে, কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের কথা বলেছে। কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন হলো যে একটা বিস্তর গ্যাপ না দিয়ে 2 মাসে 3 মাসে একটা ইভ্যালুয়েশন নেওয়া, পরীক্ষা নেওয়া, অর্থাৎ ছেলেমেয়েরা যাতে কন্টিনিউয়াসলি ছেলেমেয়েদেরকে যাচাই করা যায় যে তারা পড়াশোনার ক্ষেত্রে তাদের নিজের সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, তারা কিছু শিখছে কিনা, সেটা কন্টিনিউয়াসলি নিতে হবে। যেমন আমাদের ইউনিট টেস্টগুলো হয় 2 মাস, 1 মাস, 3 মাস পর পর যে ইউনিট টেস্টগুলো হয় সেগুলো কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলতে বোঝাচ্ছে যে কোনো একটা ইনস্টিটিউশনের ভিতরে যে অ্যাসেসমেন্টগুলো রয়েছে সেটাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলে। অবজেক্টিভ টাইপ কোশ্চেনের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ 1948 সালে যে পরীক্ষা ব্যবস্থা সেখানে রচনাধর্মী বড় বড় কোশ্চেনের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছিল যে ছেলেমেয়েরা 10 মার্কের, 16 মার্কের, 20 মার্কের নোট লিখত। কিন্তু এখানে 1948 সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বলা হয়েছে যে ছেলেমেয়েদেরকে রচনাধর্মী কোশ্চেনের পরিবর্তে তাদেরকে অবজেক্টিভ কোশ্চেনের দিকে নিয়ে আসতে হবে যাতে তারা ইনফরমেশনটা নিজে বেশি পরিমাণে গ্যাদার করতে পারে, ঠিক আছে। অর্থাৎ ইনফরমেশন অ্যাকোয়ারের উপর এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, এই জন্য এখানে এমসিকিউ কোশ্চেনের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া কথা বলছে। টেক্সট বুক মাতৃভাষায় হবে, অর্থাৎ আমাদের যে পাঠ্য বিষয়গুলো রয়েছে সেগুলো মাতৃভাষায় করতে হবে, এখানে এটা বলা হয়েছে। এবং শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ টিচার্স ট্রেনিংয়ের ক্ষেত্রে প্র্যাকটিস টিচিংয়ে গুরুত্ব দেওয়া কথা বলা হয়েছে। প্র্যাকটিস টিচিং বলতে যখন একজন শিক্ষার্থী টিচার হওয়ার জন্য প্রি সার্ভিস বা ইন সার্ভিসে যখন ট্রেনিং নেয় সেক্ষেত্রে প্র্যাকটিস টিচিংটা বেশি গুরুত্বপূর্ণ, যাতে ছেলেমেয়েরা পরবর্তীকালে যখন রিয়েল লাইফ কোনো ক্লাসরুমে থাকবে তারা যাতে স্মুথলি ক্লাসটা নিতে পারে, তারা যাতে সহজে ছেলেমেয়েদের সঙ্গে ইন্টারাকশনটা করতে পারে এবং সেই যে দক্ষতাটা তৈরি হবে প্র্যাকটিস টিচিংয়ের মাধ্যমে। অর্থাৎ বারবার যদি সে একটা ক্লাসরুমে অর্থাৎ রিয়েল ক্লাসরুমে যাওয়ার আগে সে যদি অন্য ক্লাসরুমে বারবার প্র্যাকটিস করে নেয় তাহলে সেখানে সে ভালো পারফরমেন্স করতে পারে, সেটাকে প্র্যাকটিস টিচিং বলছে। তারপরে রাধাকৃষ্ণন কমিশনের একটা গুরুত্বপূর্ণ সুপারিশ হলো যে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যেটা নাকি
আমাদের যে গ্রামের শিক্ষা ব্যবস্থা সেই গ্রামের শিক্ষা ব্যবস্থা উন্নতির দিকে বিশেষভাবে গুরুত্ব দিবে এবং সেটা গঠন করা হয়েছিল 1956 সালে। তারপরে আমরা দেখব এখানে যে গ্রামের বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্টটা এখানে দিয়েছে রাধাকৃষ্ণন কমিশন। তো এখানে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কী কী পড়ানো হবে সেই বিষয়টা এখানে চার্ট হিসাবে তুলে দেওয়া হয়েছে। দেখো প্রথমে বলছে প্রাথমিক শিক্ষা এখানে দিবে 8 বছরের এবং এটা হবে গান্ধীজি বুনিয়াদী শিক্ষার অনুকরণে, অর্থাৎ গান্ধীজি যে বেসিক এডুকেশন রয়েছে সেই বেসিক এডুকেশনকে লক্ষ্য করেই প্রাথমিক শিক্ষা 8 বছরে দিতে হবে। তারপরে বলছে মাধ্যমিক শিক্ষা বা উত্তর বুনিয়াদী শিক্ষা যেটা হবে 4 বছরের এবং এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকবে 150 জন এবং এটা অবশ্যই হবে আবাসিক, অর্থাৎ ছেলেমেয়েরা সেখানে থেকে নিয়ে পড়াশোনাটা করতে পারবে। তারপরে কলেজীয় শিক্ষা কলেজ এডুকেশনের কথা বলছে যেখানে 3 বছর এবং এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকবে 1500 জন, অর্থাৎ কলেজে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকবে 1500, যেটা বলছে রুরাল ইউনিভার্সিটি। তারপরে বিশ্ববিদ্যালয় শিক্ষা হবে 2 বছর, এর আন্ডারে অ্যাফিলিয়েট ইউনিভার্সিটি, অর্থাৎ এখানে অ্যাফিলিয়েট ইউনিভার্সিটি থাকবে প্লাস এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট 3000 থাকবে, ঠিক আছে। এবং এখানে যেটা এখানে শো করছে না, এই যে রুরাল ইউনিভার্সিটি, এই রুরাল ইউনিভার্সিটির কনসেপ্টটা গঠিত হয়েছে এই গান্ধীজির বেসিক এডুকেশন এবং ডেনমার্কের জনতা কলেজের অনুকরণে এই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় এই কনসেপ্টটা এখানে নেওয়া হয়েছে। তাহলে পরীক্ষায় এটাও আসতে পারে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে অবশ্যই সেখানে তোমাদেরকে বলতে হবে গান্ধীজির বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষা এবং ডেনমার্কের জনতা কলেজ থেকে এই কনসেপ্টটা নেওয়া রয়েছে। পরবর্তীকালে আমরা দেখব যে আমরা একটা রেকমেন্ডেশন এখানে করা হলো যে NCRHE অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন একটা পর্ষদ গঠন করতে হবে, একটা বোর্ড গঠন করতে হবে এবং যে ক্ষেত্রে এই যে বোর্ডটা রয়েছে সেটা গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে উন্নতির জন্য এটা কাজ করবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই কাজ সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি, সেভাবে এটা কাজ করতে পারে না। তবু কিছু জায়গায় এটা কাজ করেছে এবং গ্রামীণ ছেলেমেয়েদের শিক্ষার ক্ষেত্রে উন্নতির জন্য একটা প্রচেষ্টা করেছে এই বোর্ড। এখানে কতগুলো কোর্স রয়েছে যে কোর্সগুলো এই বোর্ড নিয়েছে এবং ছেলেমেয়েদেরকে সাহায্য করার চেষ্টা করছে। যেমন গ্রামীণ বিজ্ঞান একটা সার্টিফিকেট কোর্স ছিল 2 বছরের, তারপরে কৃষি বিজ্ঞানের উপর সার্টিফিকেট কোর্স ছিল 2 বছরের, স্যানিটারি ইন্সপেক্টরের সার্টিফিকেট কোর্স ছিল 1 বছরের, তারপরে রুরাল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট কোর্স ছিল 3 বছরের, তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট কোর্স ছিল 3 বছরের, তারপরে গ্রাম সেবা বিজ্ঞান একটা ডিপ্লোমা কোর্স ছিল 3 বছরের। এই কোর্সগুলো এই NCRHE এই কতগুলো সাবজেক্টের উপর কতগুলো সার্টিফিকেট কোর্স এবং একটা ডিপ্লোমা কোর্স কতগুলো বছরের জন্য রেখেছিল, অর্থাৎ NCRHE এই কাজটুকু করেছিল, এই কোর্স করতে পেরেছিল, ঠিক আছে। তারপরে আমরা চলে আসবো কোশ্চেনে। যেই ইনফরমেশনগুলো তোমাদের আগের স্লাইডে পড়ানো হলো সেগুলোর উপর বেস করে কতগুলো কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোশ্চেনগুলো তার আগের স্লাইডে তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। তোমাদের কাজ হবে যে আগের ভিডিওটা তোমরা রিপিটলি দেখো, দেখার পর এখানকার কোশ্চেনগুলো অ্যান্সার করো। প্রথমটা বলছে যে ইউজিসির সম্পূর্ণ নাম কি? ইউনাইটেড গ্র্যান্ড কমিশন, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, ইউনিভার্সিটি গ্রেড কমিশন, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। এখানে 4টার মধ্যে যে অ্যান্সারটা হবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটা? হান্টার কমিশন, জাতীয় শিক্ষানীতি, স্যাডলার কমিশন না রাধাকৃষ্ণন কমিশন? তোমরা জানো, অ্যান্সার অবশ্যই করবে কমেন্টে। গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পর্ষদ NCRHE কত সালে গঠন হয়? 1956, 1957, 1958, 1959। আমি জানি তোমরা বুঝে গেছো। পরেরটা আমরা দেখব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে সর্বোচ্চ ইউনিভার্সিটি স্টুডেন্টের সংখ্যা কত হবে? সর্বোচ্চ ইউনিভার্সিটি স্টুডেন্ট কত হবে? কলেজের কথা বলেছি 500। এবার তোমাদেরকে ইউনিভার্সিটিটা বার করতে হবে, ঠিক আছে। ইউনিভার্সিটি তোমাদেরকে এখানে বার করতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা ছিল কয়জন? 12, 10, 7 না 17? কতজন ছিল সদস্য, অর্থাৎ কমিটির কতজন মেম্বার ছিল? তারপরে বলছে রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা যে স্তরের কথা বলা হয়েছে, কটা স্তরের কথা বলেছে? 4টা, 5টা, 6টা, 7টা তোমাদের দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা দেখে অ্যান্সার করবে।
লাস্ট কোশ্চেন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে পঠন পাঠনের কাজের দিনের সংখ্যা বছরে কতদিন করার পরামর্শ দিয়েছেন। অর্থাৎ ইউনিভার্সিটি কলেজগুলোতে কটা ওয়ার্কিং ডেজের কথা বলেছে। অলরেডি আলোচনা হয়েছে 150 জন, 160, 180, 210। যে অ্যান্সারটা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। 1-এর A, 2-এর B, 3-এর C এরকম করে অ্যান্সারগুলো তোমরা জানাবে। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাসটি থাকলো, এবং এর পরের ক্লাস আমরা আবার একটা নতুন অধ্যায়, একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। পুরো ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।